আসসালামু আলাইকুম, মিতা মোস্তফা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি এখনও ভাঙছে বিক্ষুব্ধ ছাত্র জনতা, যাতে ব্যবহার করা হচ্ছে বুলডোজার। ফ্যাসিস্ট শেখ হাসিনার অপতৎপরতার প্রতিবাদে মার্চ টু ধানমন্ডি ৩২ নামে কর্মসূচির ঘোষণা দিয়ে গতকাল সন্ধ্যায় বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করেছিল বিক্ষোভকারীরা। শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করলেও তাতে ব্যর্থ হয়। এদিকে রাতে শেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদনেও আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। আরাফাত ইসলামকে সাথে নিয়ে হাসানুল শাওনের রিপোর্ট। ছাত্র জনতার ক্ষোভ যেন কমছেই না। এখনো ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে স্থাপনাগুলো। বিক্ষুব্ধ ছাত্র জনতার উপস্থিতিতে বাড়িটি ভাঙা হচ্ছে। সকাল থেকে ধানমন্ডি ৩২-এ ভিড় করছেন উৎসুক জনতাও। যে একটা ফেসিবাদ সৃষ্টি হয়েছিল বা স্বৈরাচার সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তার যে প্রতিক্রিয়া স্বরূপ জনগণ আজকে যে বাড়ি ভাঙা হচ্ছে। একটা মানুষের যদি আত্মসম্মান বোধ থেকে থাকে, তাহলে মানুষজন তাকে ঘৃণা করতেছে। মানে 18 কোটি মানুষই, আপনি 98% মানুষই তাকে ঘৃণা করতেছে। সে বক্তব্য দেয় কিভাবে এই অবস্থায়? বাংলাদেশে যাতে এইরকম ফেসিবাদী সন্ত্রাস খুনি আর যেন কোনো সরকার যাতে না হয়, এটার জন্য আমি আজকে এই সিনারি দেখতে আসছি, যে আমার সেই ঐতিহাসিক যে সন্ত্রাসের আতুরখানা সেটা আজকে ভেঙে ফেলাইলো, এটা দেখার জন্য আজকে আমি এখানে আসছি। এর আগে বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গেট ভেঙে ভবনে প্রবেশ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। তারা মিছিল ও স্লোগান নিয়ে বাড়ির দেয়ালসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। পরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বাড়িটি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনকারীদের সঙ্গে তাদের কয়েক দফা ধস্তাধস্তি এবং খানিকটা ধাওয়া পাল্টা ধাওয়াও হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরে গেলে বিক্ষোভকারীরা বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু করে। মধ্যরাতে নিয়ে আসা হয় বুলডোজার। এরপর একে একে ভাঙা শুরু হয় শেখ মুজিবের বাড়িসহ তার প্রতিকৃতি ও আশপাশের স্থাপনাগুলো। এ সময় বিক্ষোভকারীরা হাসিনাকে দেশে এনে শাস্তির দাবি জানিয়ে ভারতের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। আমরা এটি চাই, হাসিনার কোনো অস্তিত্ব বাংলার মাটিতে থাকবে না, এই পেশিবাদের আস্তানা বাংলার মাটিতে থাকবে না। আজকে উনি রায়বাসে বলতেছে আমরা গেল বাচ্চা না, আমরা বাংলার বাঘ। 52 থেকে শুরু করে 62, 66, 69, 70, 71-এর সব মালিকানা যেন এখানে এসে ঠেকছে। তাহলে 71-এর 7 কোটি বাঙালি কি বাংলাদেশ স্বাধীন করে নাই? বুধবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ প্রচার করা হয়, যার জেরেই ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল এবং লং মার্চ টু ধানমন্ডি ৩২ ঘোষণা দিয়েছিল জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে পরিচিত কয়েকটি প্ল্যাটফর্ম থেকে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির আরও খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি সেখানে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেনের কাছে। নূর, ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি সম্পর্কে আপনার কাছে এখন আর কি তথ্য আছে? মিতা, ধানমন্ডির ৩২ নম্বরের যে বাড়িটি বঙ্গবন্ধু ব্যবহার করেছিলেন, গতকাল রাতে সেই বাড়িটি বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙার উদ্যোগ নেয় এবং এই মুহূর্তে এই বাড়ির যেই মূল যে ভবনটি রয়েছে সেই ভবনের প্রায় অর্ধেকের বেশি অংশ মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, একেবারে ধুলার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে দুটি স্ক্যাভেটর যেগুলো ছিল, যেগুলো দিয়ে বাড়িটি ভাঙা হয়েছে, সেই দুটি স্ক্যাভেটরের যারা পরিচালক ছিলেন বা ড্রাইভার ছিলেন, তারা ক্লান্ত হয়ে যাবার কারণে তারা এই মুহূর্তে এই জায়গায় নেই। তারা হয়তো বিকেলের দিকে আবার আসতে পারে, তখন আবার স্ক্যাভেটর দিয়ে ভাঙার যে কাজ সেটি আবার শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। এখন এই মুহূর্তে বিক্ষুব্ধ
জনতা নিজেদের হাতে যে সমস্ত আছে হাতুড়ি শাবল এসব দিয়ে হচ্ছে আপনার এই বাড়িটি ভাঙার চেষ্টা করছেন এবং ভেঙে ফেলছেন যে যেভাবে পারছেন। এছাড়া উৎসুক জনতা এখানে এসে ভিড় করেছেন, তাদের অনেকের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন বাংলাদেশে স্বৈরতন্ত্রের বা স্বৈর শাসকের কোনো স্মৃতিচিহ্ন অক্ষত থাকুক এটা তারা চান না, এবং একই সঙ্গে তারা বেশ কিছু দাবি দেওয়া জানিয়েছেন। এই ভবনটি যে জায়গাটিতে রয়েছে সেই জায়গাটিতে পাবলিক টয়লেট নির্মাণের দাবি জানিয়েছেন। তবে তারা বেশ কিছু বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, যেই আকাঙ্ক্ষা নিয়ে 24-এর গণবিপ্লব বা জুলাইয়ের যে আন্দোলনটি হয়েছে সেই আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি, বা সরকারের যে দুর্বলতা, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, যে তাদের যে হত্যাকাণ্ড ঘটেছে, গণহত্যা ঘটেছে, সেসব হত্যাকাণ্ডের বিচার এখন পর্যন্ত সম্পন্ন হয়নি, এজন্য অনেকে ক্ষোভ জানিয়েছেন। তবে তারা দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচারের কাজ সম্পন্ন করা হয় সেজন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। এছাড়া তারা বলেছেন যে এই ধরনের ভবিষ্যৎ বাংলাদেশে কোনো ধরনের স্বৈরতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হতে পারে, সেজন্য স্বৈরতান্ত্রিক সরকার যেন না হয়, তাদের জন্য এই ভবনটির যেই ভাঙা হচ্ছে এটি একটি বার্তা হিসেবে থাকবে। ভবিষ্যতে যারা সরকারে আসবেন তারা কোনো ধরনের স্বৈরতন্ত্রে বা স্বৈরতান্ত্রিক শাসনের দিকে যাতে না যান, সেজন্য এই ভবনটির যে ভাঙচুর কার্যক্রম চলছে সেটি থেকে শিক্ষা নেবার জন্য এখানকার যে উৎসুক জনতা রয়েছেন তারা আহ্বান জানাচ্ছেন। মিতা, জানছিলাম ধানমন্ডি 32 নম্বরের সবশেষ খবর। এদিকে খুলনার শেখবাড়ি, বরিশালে আমির হোসেন আমু, আবুল হাসনাত আবদুল্লাহ এবং কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফের বাড়িতে আগুন ও ভাঙচুর এবং বিভিন্ন স্থানে শেখ মুজিবের মুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গতরাতে খুলনা শেরেবাংলা রোডের শেখবাড়ি খ্যাত সাবেক এমপি শেখ হেলাল, শেখ সালাউদ্দিন জুয়েল এবং শেখ সোহেলের বাসভবনে দ্বিতীয় দফা ভাঙচুর করেছে ছাত্র জনতা। একই রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর এবং নগরীর কয়েকজন আওয়ামী লীগ নেতার বাসায় আগুন দেওয়া হয়। বরিশালে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার মধ্যরাতে সেনা সদস্যদের বাধা উপেক্ষা করে ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। অপরদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়ার পিটিআই রোডের বাড়িতে আগুন ও এক্সকেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। নাটোর 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে দ্বিতীয় দফা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে ছাত্র জনতা। সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলার বাড়ি ভাঙচুর এবং আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। কুমিল্লায় সাবেক সাংসদ ক.ম. বাহাউদ্দিনের বাড়ি এবং পিরোজপুরে আওয়ামী লীগের সভাপতি সহ বিভিন্ন নেতাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গায় শেখ মুজিবের মুরাল এবং শেখ ফজিলাতুন্নেসার মুরাল এবং জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও শেখ হাসিনা হলের নামফলক এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর মুরাল, নামফলক ও ময়মনসিংহে শেখ মুজিবের মুরাল ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। কুমিল্লার সাবেক সংসদ সদস্য ক.ম. বাহাউদ্দিন বাহারের বাড়ি এবং আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আরও খবর জানতে সরাসরি যাচ্ছি আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। নান্টু, এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন? প্রথমে যেটা বলছিলেন যে গতকাল রাতে শেখ হাসিনা অনলাইনে ভাষণ দিবেন এবং সেই ঘোষণা শোনার পরে মূলত কুমিল্লার যেই পূবালী চত্বর আছে সেখানে ছাত্র জনতা একসাথে হয়ে রাত 9টার পরে তারা স্লোগান দেয় এবং শেখ হাসিনা যেন কোনোভাবে তার নেতাকর্মীদের পুনর্বাসন না করতে পারে এই রকমভাবেই তারা সেখানে আলোচনা করে বিক্ষোভ মিছিল করে। পরে রাত 12টার দিকে রামঘাট যেই আওয়ামী লীগ দক্ষিণ জেলা আওয়ামী লীগের অফিস এবং মহানগর অফিস একই পাশে, তার এই দুইটাতে ছাত্রজনতা রাত 1টার দিকে ছাত্র জনতা মিলে আমার পিছনের যে বাসাটি দেখছেন সেটি কুমিল্লা সদর আসনের সাবেক সাংসদ ক.ম. বাহাউদ্দিন বাহারের বাসা এবং এটাকে দ্বিতীয় দফায় সেখানে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করেন। সেখানে
রাত 2টা-2:30 পর্যন্ত ছাত্র জনতা এখানে উপস্থিত ছিলেন এবং তাদের একটাই দাবি যে যারা অত্যাচার নিপীড়ন চালিয়েছেন তাদেরকে যেন আর কোনোভাবে পুনর্বাসন করা না হয়, সেই জন্য তারা এই ভাঙচুর অগ্নিসংযোগ চালিয়েছেন। এবং আমরা সকালে এসে এখানে যেটা দেখলাম যে স্থানীয় মানুষ এখানে এসে এই পোড়াবাড়িতে আবারও দেখে গেছে এবং অনেকে ছবি তুলেছেন, ভিডিও করেছেন এবং সকাল থেকে এখানকার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে। ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তারা জানিয়েছেন যে এই এখানের যারা অন্য রাজনৈতিক নেতাকর্মী ছিলেন, অন্য দলের রাজনীতি করতেন, তাদের সাথে অনেক তিনি অত্যাচার নিপীড়ন করেছেন এবং এটার ফলশ্রুতিতে তারা উত্তেজিত হয়ে এখানে এসে এই আকরাম বাহাউদ্দিন বাহারের যে বাড়িটি রয়েছে সে দ্বিতীয় 3তলা ভবনটি সেটি নিচতলায় এসে তারা গ্রিল এবং অন্যান্য যে আসবাবপত্র রয়েছে সেগুলো ভাঙচুর করেছেন এবং অগ্নিসংযোগ করেছেন। তবে সকাল থেকে এখনকার তেমন কোনো সমস্যা নেই, স্থানীয়রা এসে দেখছেন এবং এখানে সবকিছু এখন স্বাভাবিক রয়েছে। লিটা, কুমিল্লা থেকে জানছিলাম আওয়ামী লীগ নেতার বাড়ি ও অফিস ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের খবর। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে তা আইনি প্রক্রিয়ায় করার পক্ষে মত তাঁর। বলেছেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই জনগণ আওয়ামী লীগের রাজনীতি প্রত্যাখ্যান করেছে। অপকর্মের জন্য অনুশোচনা করে ক্ষমা না চাওয়া পর্যন্ত মানুষ আওয়ামী লীগকে গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এসব বলেন সালাউদ্দিন আহমেদ। ইমরুল হাসানের রিপোর্ট। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ঠেকাতে চরম নির্মমতা চালায় স্বৈরাচার শেখ হাসিনার সরকার। গুলি করে হত্যা করা হয় হাজারো আন্দোলনকারীকে। এছাড়া 15.5 বছরের টানা শাসনে বিরোধী মত দমনে গুম খুনের আশ্রয় নেয় তারা। এমন প্রেক্ষিতে তাদের নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, শুধু সরকার হিসেবেই নয়, সংগঠন হিসেবে অপরাধের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। তাই কেবল ব্যক্তির নয়, সংগঠনের বিচারও হতে হবে। আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করি নাই। গণহত্যার জন্য তারা এখনো ক্ষমা প্রার্থনা করে নাই। বাংলাদেশের দুঃশাসন এবং দীর্ঘ ফেসিবাদের যে চর্চা তারা করেছে তার জন্য তাদের মধ্যে কোনো অনুশোচনা লক্ষ্য করা যাচ্ছে না। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে জনগণ ততক্ষণ পর্যন্ত বৈধতা দিবে না, ততক্ষণ পর্যন্ত সুযোগ দিবে না, যতক্ষণ পর্যন্ত তাদের বিচার না হচ্ছে ব্যক্তি পর্যায়ে যারা গণহত্যার জন্য দায়ী তাদের এবং সংগঠন হিসেবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার যতদিন না হচ্ছে, সাব্যস্ত না হচ্ছে। তিনি বলেন, আইনি প্রক্রিয়া মেনেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হলে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া উচিত, তাদের বিচার করা উচিত। আমরা আহ্বান করেছিলাম যে সংবিধানের 47 অনুচ্ছেদের অনুবলে আইনে একটি সংশোধনী আনা প্রয়োজন ছিল মানবতা বিরোধী অপরাধ আদালতের আইনে, কিন্তু ক্যাবিনেটে ওঠার পরে সেই জায়গা থেকে সরকার সরে যায়। মানবতা বিরোধী অপরাধ গণহত্যার জন্য বিচার করার যে বৈধতা আছে সংবিধানে, সেটা রাজনৈতিক সংগঠন হিসাবে রাজনৈতিক দলের এবং অঙ্গ সংগঠনের সবাই সিদ্ধান্তক্রমে যে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ তার জন্য প্রযোজ্য। তাহলে সংগঠনের বিচার করার জন্য যদি আইনি প্রক্রিয়াটা গ্রহণ করা যায় এবং বিচারের মাধ্যমে সাব্যস্ত হয়, জনগণ সেটা মেনে নেবে। আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ, বিএনপির এমন বক্তব্যের ব্যাখ্যাও দেন সালাউদ্দিন আহমেদ। জনগণ নির্ধারণ করে এক রাজপথে আর নির্ধারণ করে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সার্বভৌম সংসদে। তখন রাজপথে জনগণ তো সিদ্ধান্ত দিয়েছে, রাজপথে জনগণ গণ অভ্যুত্থান করেছে গণহত্যাকারী আওয়ামী লীগের বিরুদ্ধে, তাদেরকে বিতাড়ন করেছে এবং বাংলাদেশে ফেসিবাদী গণহত্যাকারী আওয়ামী রাজনীতিকে তারা প্রত্যাখ্যান করেছে। এখন জনগণ তাদেরকে স্বাগতম জানাবে কিনা সেই প্রশ্নের তো আর উত্তর খোঁজার প্রয়োজন নেই, উত্তর তো দিয়েই দিয়েছে। তারপরেও যদি বলি যে জনগণ কিভাবে নির্ধারণ করবে, জনগণ এখন কোথাও বাংলাদেশের কোনো জায়গায় আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডকে তারা স্বাগতম জানাচ্ছে না, ওয়েলকাম করছে না। তাদের প্রশ্ন যে এত গণহত্যা করার পরেও কি বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার কোনো অধিকার রাখে? সুতরাং আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশের জনগণ যেভাবে প্রত্যাখ্যান করেছে সেটাই বহাল আছে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে নোয়াপাড়া নাফ নদীর কেওড়াবন এলাকায় অভিযান চালিয়ে 4 লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
সকালে টেকনাফ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, ভোরে একটা নৌকায় করে একদল পাচারকারী মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে কেওড়া বন এলাকায় আসলে বিজিবির একটি টিম তাদের ধাওয়া করে। এ সময় পাচারকারীরা নৌকা ফেলে সাঁতার কেটে নাফ নদী পার হয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা কেওড়া বন থেকে নৌকাটি জব্দ করে এবং তল্লাশি চালিয়ে 4 লাখ পিস ইয়াবা উদ্ধার করে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 17 কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। সকাল 8:30টায় দুবাইয়ের শারজা এয়ারপোর্ট থেকে সিলেট পৌঁছায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। যাত্রীরা কাস্টমস এরিয়া অতিক্রম করলেও 2 জন যাত্রীর লাগেজ তল্লাশি করে 120টি স্বর্ণের বার এবং 4টি স্বর্ণের বিস্কুট জব্দ করা হয়। আটককৃতরা হলেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা সৈয়দ আহমেদ এবং সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা আফতাবউদ্দিন। নাটোরের সিংড়ায় কৃমির ওষুধ মনে করে 3 কন্যা সন্তানকে নিয়ে ইঁদুর মারার ট্যাবলেট সেবন করে এক গৃহবধূ মারা গেছে। সংকটাপন্ন অবস্থায় 3 কন্যাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, গতরাতে সিংড়া উপজেলার বড়গ্রাম এলাকার ব্যবসায়ী মুরাদ হোসেনের স্ত্রী শারমিন বেগম তার 3 কন্যা জিম, মিম ও সিনহা খাতুনকে সাথে নিয়ে কৃমির ওষুধ মনে করে বাড়িতে রাখা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবন করে। তাদের ছটফটানিতে পরিবারের লোকজন দ্রুত বগুড়ায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় শারমিনের। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।